নবম শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ে অধ্যায় 4 এর আমরা আলোচনা করব পৃথিবীর প্রধান ভূমিরূপ। পৃথিবীর প্রধান ভূমিরূপ কি এ সম্পর্কে আমরা আলোচনা করব। এখন প্রথমে আমরা আলোচনা করব ভূমিরূপ বলতে কি বুঝো। ভূমিরূপ বলতে আমরা বুঝি পৃথিবী সর্বত্র পৃথিবীর উপরিভাগ ভূপৃষ্ঠ যেটাকে বলা হয় সর্বত্র সমান নয়। এর আকৃতি, প্রকৃতি এবং গঠনগত দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। ভূমির এই আকৃতি ও গঠনগত বৈশিষ্ট্যের দিক থেকে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যটাই হচ্ছে পৃথিবীর ভূমিরূপ। এখন ভূপৃষ্ঠে কোথাও দেখা যাচ্ছে উঁচু, আবার কোথাও নিচু। সেই হিসাবে দেখা যাচ্ছে ভূমিরূপটা কোথাও উঁচু, কোথাও নিচু। এই যে ভৌগোলিকগত দিকে পার্থক্য রয়েছে, এই পার্থক্য বিবেচনা করার পরেই যে দেখা যাচ্ছে যে পৃথিবী সর্বত্রই সমান নয়, কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও বন্ধুরতা রয়েছে। এই উঁচু এবং নিচুর পার্থক্যের কারণে যে ভূমির সৃষ্টি হয়েছে সেটাকেই বলা হয় ভূমিরূপ। এখন এই ভূমিরূপকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগটা হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করব ভঙ্গিল পর্বত, অর্থাৎ পর্বত এর শ্রেণী বিভাগ অনুসারে দেখা যাচ্ছে যে 4 ভাগে ভাগ করা যায়। যেমন ভঙ্গিল পর্বত, এরপর আছে আগ্নেয় পর্বত, চ্যুতি পর্বত এবং ল্যাকুলিক পর্বত। এই 4 ভাগে ভাগ করা যায়। তাহলে আজকে আমরা এখানে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত এবং ল্যাকুলিক পর্বত এবং চ্যুতি পর্বত, এই 4 ভাগে ভাগ করা যায়। এটা প্রথমত আমরা ভঙ্গিল পর্বত নিয়ে আলোচনা করব। ভঙ্গিল পর্বত বলতে আমরা কি বুঝি সেটা আলোচনা করব। আর এর আগে আমরা একটু বলে নিচ্ছি, যদি এই পর্বত শ্রেণীকে 4 ভাগে ভাগ করা যায়, এছাড়া আরো 2 ধরনের ভূমিরূপ রয়েছে। একটা হলো সমভূমি, আর একটা হচ্ছে মালভূমি। সমভূমি এবং মালভূমি কি এটা আমরা আজকের আলোচনা করব না, শুধুমাত্র পর্বত শ্রেণীকে 4 ভাগে ভাগ করা যায় সেটা আলোচনা করব। এখন ভঙ্গিল পর্বত বলতে কি বুঝো সেটা আমরা আলোচনা করব। এখন দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠের প্রাকৃতিকগত কোনো কারণে ভূ আলোড়ন বা ভূমিকম্পের সৃষ্টি হয়। এই আলোড়ন বা ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের পার্শ্ববর্তী ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ভূপৃষ্ঠের, অর্থাৎ ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের প্রবল পার্শ্বচাপের ফলে ভূপৃষ্ঠের কোনো উপরে অংশ উঠে যায়, আবার নিচে ফেলে যায়। অর্থাৎ একটা ঊর্ধ্বভাস আর একটা অধোভাসের সৃষ্টি হয়। এটার কারণ হচ্ছে যে ভূপৃষ্ঠের প্রবল পার্শ্বচাপের কারণে ভূমির এইরকম রূপ ধারণ করে। এই যে প্রবল পার্শ্বচাপের ফলে যে ভূমির যে রূপটা পরিবর্তন হয়, এটাকে বলা হয়, যে পর্বতের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বত পৃথিবীর মধ্যে কোথায় কোথায় আছে যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে যেটা সবচেয়ে বৃহৎ, যেমন হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, যেমন হিমালয় পর্বতমালাটা হচ্ছে এই ভঙ্গিল পর্বতের একটা উদাহরণ। ইউরোপের আলপস পর্বত এবং উত্তর আমেরিকার রকি পর্বত আর দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত, এই বিখ্যাত পর্বতগুলি হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। তাহলে এখন দেখা যাচ্ছে যে ভূ আন্দোলন এবং ভূমিকম্পের প্রবল পার্শ্বচাপের কারণে ভূপৃষ্ঠের ভূখণ্ডটি এটা বাঁকা হয়ে কোনো জায়গা উঁচু, আবার কোনো জায়গা নিচু। তাহলে এখন দেখা যাচ্ছে এই যে ভাঁজের সৃষ্টি হয়, এই ভাঁজ থেকে যে পর্বতের সৃষ্টি হয়েছে সেটাকে বলা হয় ভঙ্গিল পর্বত।
তাহলে এখন ভঙ্গিল পর্বতে আমরা একটা চিত্র দেখলেই বুঝতে পারবো যে প্রাথমিক পর্যায়ে যে স্বাভাবিক অবস্থায় ভূমি ছিল, সেই প্রাকৃতিক কারণবশত সেটা এইরকম ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজের মাধ্যমে দেখা যায় যে পর্বতের যে সৃষ্টি, যেটাকে বলা হয় ভঙ্গিল পর্বত। এরপরে আমরা আসবো ভঙ্গিল পর্বতের পরে যে পর্বত আলোচনা করব সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। আমরা এখন একটা আগ্নেয় পর্বতের ছবি আঁকবো, এরপরে আমরা দ্বিতীয়টা আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবারে আমরা আলোচনা করলাম, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি যে ভঙ্গিল পর্বত কি, ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় এটা, এবং পৃথিবীর মধ্যে কোথায় কোথায় ভঙ্গিল পর্বত আছে আমরা এখানে জানলাম। এখন আমরা আলোচনা করবো আগ্নেয়গিরি কি। আগ্নেয়গিরি বলতে আমরা কি বুঝি, এবং আগ্নেয়গিরি এবং আগ্নেয় পর্বত। এখানে আগ্নেয় পর্বত যেটা, আগ্নেয়গিরি আমরা জানবো, আগ্নেয় পর্বত যেটা সেটা জানবো। অর্থাৎ আগ্নেয়গিরি হলো যেই, অর্থাৎ আগ্নেয় শব্দ আগুন, অর্থাৎ গিরি মানে পর্বত। ভূপৃষ্ঠে এমন কিছু পর্বত বা মালা রয়েছে যেটার মধ্যে অগ্নুৎপাত ঘটে, এবং সেই অগ্নুৎপাতের ওই জ্বালামুখ থেকে যে মৌচাক আকৃতির মতো এক ধরনের যে গলিত লাভা এবং বের হয়ে এবং এর চারিদিকে মৌচাক আকৃতি মতো অবস্থায় থাকবে, সেটা হলো তোমার আগ্নেয়গিরি। অগ্নিগিরি অগ্নুৎপাত ঘটে, এবং এখানে এটা একটা ছবি আমরা দেখলাম। আর আগ্নেয়জাত পর্বত, এই ধরনের যেখানে পর্বতগুলি রয়েছে আগ্নেয়জাত পর্বত, আর আগ্নেয় সমভূমি রয়ে গেছে, আগ্নেয়জাত সমভূমি। তাহলে আমরা এখন এখানে দেখব যে আগ্নেয়গিরি থেকে উদ্গিরিত পদার্থ যেটা সঞ্চিত হয়ে, আগ্নেয়গিরি থেকে উদ্গিরিত যে পদার্থ সঞ্চিত হয়ে জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। আগ্নেয়গিরির সেই উদ্গীরণ ভূপৃষ্ঠের আলোড়নের ফলে প্রাকৃতিকগত কারণে আগ্নেয়গিরি থেকে উদ্গীরণ যে লাভাগুলি সঞ্চিত হয় এবং পদার্থগুলি সঞ্চিত হয়ে জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। আর এরকম আগ্নেয়গিরি যেমন কতগুলি রয়েছে, যে এটা হচ্ছে কিছু সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, আর কিছু মৃত আগ্নেয়গিরি, এবং এরকম রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি কি, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সার্বক্ষণিক ভাবে চলতে থাকে, সেটা সক্রিয়। আর যেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি আগে অগ্নুৎপাত ঘটতো কিন্তু এখন আর কোনো অগ্নুৎপাত ঘটে না, সেটাকে বলে মৃত আগ্নেয়গিরি। এখানে কিছু ছবি দেওয়া আছে মৃত আগ্নেয়গিরি, আগ্নেয় পর্বত, তারপরে আছে আগ্নেয় জাত সমভূমি ইত্যাদি এখানে রয়েছে। তাহলে এটা হচ্ছে এই উদাহরণ হচ্ছে পৃথিবীর মধ্যে যে সকল আগ্নেয় পর্বত রয়েছে তার মধ্যে ইতালির ভেসুভিয়াস, তারপরে কেনিয়ার সেই কিলিমাঞ্জারো আগ্নেয়গিরি, জাপানের ফুজিয়ামা, এই আগ্নেয়গিরির উদাহরণ। এই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যে এর উভয় ভূপৃষ্ঠের উভয় পাশে যে ভূমি, এগুলি অনেক ক্ষতিগ্রস্ত হয়, এতে মানুষের অনেক জীবন নাশ ঘটে। সেজন্যই এটার বিশ্বের মধ্যে এটা বিভিন্ন ধরনের ভূমির কিছুটা আবার উপকূল, আগ্নেয়গিরির কতগুলি সুফল আছে এবং কুফল আছে। কুফলগুলি হচ্ছে ক্ষতিগ্রস্ত, আর সুফল হচ্ছে এই সমস্ত এলাকার সেই লাভা বা ভূমির সেইগুলিতে পদার্থগুলি বের হওয়ার কারণে সেখানে সাধারণত ভূমির কিছু উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়। তো যাই হোক, এটা হচ্ছে সেই আগ্নেয় পর্বতের উদাহরণ। আমরা আগ্নেয় পর্বতের অবস্থাটা কি এটা জানতে পারি, অর্থাৎ ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগে প্রবল যে গলিত যে লাভা এবং যে যতগুলি যে ওই পদার্থ রয়েছে, উত্তপ্ত পদার্থগুলি, সেগুলি উপরে বের হয়ে ভূপৃষ্ঠের যে সুড়ঙ্গ বা ইয়ের পথ থাকে সেটা থেকেই বের হয়ে উপরে ভূপৃষ্ঠ উপরিভাগে সেটা এক ধরনের এই মৌচাক আকৃতির মতো এক ধরনের পর্বতের সৃষ্টি করে। এই ধরনের যে পর্বতের সৃষ্টি হয় এই পর্বতগুলিকে বলা হয় আগ্নেয় পর্বত। এরপরে আমরা আরেকটা পর্ব হচ্ছে
সেটা আমরা এই একটা ছবি আছে, সেটাও একই রকমের ছবি। সেটার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এরকমই এটা এরকম হবে। এটা হচ্ছে এরকম এটা এই ধরনের কিছু এখানে থাকে, এটা সমভূমি। এটা উপরে ভাগ, এটা হলো উপত্যকা, এটা হচ্ছে উপত্যকা। তারপর আছে স্তূপ, এটাকে বলা হয় স্তূপ পর্বত। স্তূপ পর্বত অর্থাৎ আর একটা হচ্ছে এখানে বলা হয় যে সমতল ভূমি থাকে সেটা হচ্ছে উপত্যকা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই স্তূপ পর্বত হচ্ছে, এটা স্তূপ পর্বত বলা আমরা বলতে এই বুঝি যে ভূপৃষ্ঠের ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তরে, অর্থাৎ ভূপৃষ্ঠের শিলাস্তরের যে এখানে অভ্যন্তরভাগে শিলাস্তরে দেখা যাচ্ছে ভূ আন্দোলনের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরের সম্প্রসারণ অর্থাৎ প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়। তাহলে ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে যে উত্তপ্ত পদার্থ বা গলিত পদার্থ রয়েছে সেগুলি সংকোচন এবং প্রসারণের ফলে এক ধরনের চাপ সৃষ্টি হয়। এই প্রসারণ এবং সংকোচনের ফলে ভূপৃষ্ঠের একটি ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলের সৃষ্টির ফলে ভূপৃষ্ঠের স্থানচ্যুতি বা স্থান পরিবর্তন হয়, অর্থাৎ স্থানচ্যুতি ঘটে। এই ধরনের যে এইভাবে যে পর্বতের সৃষ্টি হয় সেই পর্বতকে বলা হয় চ্যুতি পর্বত, স্তূপ পর্বত যেটাকে আমরা বলবো চ্যুতি পর্বত বা স্তূপ পর্বত। এই পর্বতের মাধ্যমে যে স্তূপ পর্বতে অর্থাৎ এখানে এইভাবে স্তূপ পর্বত সৃষ্টি হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে যে সকল স্তূপ পর্বত রয়েছে বিশ্বের মধ্যে বিখ্যাত, তার ভিতরে জার্মানির যে ব্ল্যাক ফরেস্ট একটা উদাহরণ, তারপর পাকিস্তানের লবণ পর্বত এই স্তূপ পর্বতের একটা উদাহরণ। কাজেই এগুলি মনে রাখতে হবে যে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়। আর এটাও প্রাকৃতিক কারণবশত ভূ আলোড়নের ফলে ভূ অভ্যন্তর ভাগে যে ভূপৃষ্ঠ ভূ অভ্যন্তর ভাগে প্রচন্ড তাপ বা সংকোচন বা প্রসারণের ফলে তারপরে সেটা উপরের দিকে সেই ফাটলের সৃষ্টি হয়। ফাটলের থেকে যে উত্তপ্ত গলিত পদার্থ বের হওয়ার চেষ্টা করে এবং সেটা বের হতে না পেরে সেটা এক ধরনের সৃষ্টি হয়, এই যে পর্বতের মধ্যে সৃষ্টি হয়। এবং দুই পর্বতের মাঝ বরাবর যে ধরনের সমতল জায়গা থাকে সেটাকে বলা হয় উপত্যকা। এবং এখানে মাঝে আবার কিছু সমভূমিও থাকে, বিভিন্ন রকমের সমভূমি আছে, আবার উপত্যকা আছে, হ্যাঁ, তারপরে এই ধরনের ভূমিরূপ রয়েছে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস এখানে পাইলাম, একটা পাইলাম আগ্নেয় পর্বত আর হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বতের মধ্যে স্তূপ পর্বতের কি সেটা আমরা জানলাম। এরপর আর একটা পর্বত হচ্ছে, এটা আমরা এখানে ছবি এঁকে দেখাই। আর একটা পর্বত হলো তাহলে আমরা এখন তৃতীয় নম্বর পর্বত যেটা লেকলিক পর্বত, আমরা লেকলিক পর্বতের এখানে একটা ছবি আঁকলাম। লেকলিক পর্বত বলতে আমরা কি বুঝি এবং কিভাবে লেকলিক পর্বত সৃষ্টি হয় সেটা আমরা এখন বলবো তোমাদের মাঝে। পৃথিবীর অভ্যন্তরে থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে জমাট বেঁধে গম্বুজ আকারে যে পর্বতের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ল্যাকলিক পর্বত। পৃথিবীর অভ্যন্তর অর্থাৎ এর ভূপৃষ্ঠ, এটা হচ্ছে অভ্যন্তর ভাগ। তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগে গলিত শিলা এবং
ম্যাগমা বিভিন্ন গ্যাসের, অর্থাৎ ম্যাগমা গলিত শিলা এবং ম্যাগমা বিভিন্ন গ্যাসের মাধ্যমে সেটা সম্প্রসারিত বা স্থানান্তরিত হওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানান্তরিত বা সম্প্রসারিত হয়ে বা এটাকে উপরের দিকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না। সেটা বাধাগ্রস্ত হয়ে সেটা একটা জমাট বেঁধে গম্বুজ আকারে যে পর্বতের সৃষ্টি করে অপরিবাহক, সেই পর্বতগুলিকে বলা হয় ল্যাকলিক পর্বত। এই ল্যাকলিক পর্বতগুলির মধ্যে পৃথিবীর মধ্যে রয়েছে, এখানে এই ল্যাকলিক পর্বতের দেখা যাচ্ছে এখানে, যেমন এখানে রয়েছে অনেক উপরের ল্যাকলিক পর্বতগুলি আমরা এখন লক্ষ্য করতে পারি। যাই হোক, আমরা আজকের আলোচনা করলাম ল্যাকলিক পর্বতের উদাহরণ এখানে আমরা রয়েছে, সেটা আমরা জানবো পরে। তবে এখন যে আজকের যেটা আমরা পড়ালাম, পর্বত কাকে বলা হয়, পর্বত কত প্রকার, কি কি, বিভিন্ন প্রকার পর্বত আমরা বিশ্লেষণের মাধ্যমে তোমাদের ছবি অঙ্কন করে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমি আর একবার তোমাদের এখানে রেখে দিচ্ছি যে প্রথমত পর্বত 4 প্রকার। এক নম্বর হচ্ছে আমরা প্রথমে আলোচনা করছিলাম যে 1 নম্বরে কি পর্বত, 1 নম্বর পর্বত হচ্ছে এটা দেখা যাচ্ছে যে ভঙ্গিল পর্বত। 2 নম্বর হচ্ছে আগ্নেয় পর্বত। 3 নম্বর হচ্ছে স্তূপ পর্বত, চ্যুতি বা স্তূপ পর্বত। 4 নম্বর হল ল্যাকলিক পর্বত। তাহলে আমরা জানবো এখন এই পর্বতগুলি বিভিন্ন ধরনের পর্বত হয়, যে পর্বত এবং পাহাড় দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পর্বত হচ্ছে 1000 থেকে, অর্থাৎ 1000 থেকে 1000 উপরে, 1000 মিটার উপরে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো যে 1000 উপরে যেটা, অর্থাৎ 1000 মিটার উপরে যে পর্বতগুলি রয়েছে সেইগুলিকে বলা হয় পর্বত। আর 1000 নিচে যেটা রয়ে গেছে, সমুদ্র সমতল থেকে অন্তত 1000 মিটারের বেশি, সমুদ্র সমতল থেকে যেটা 1000 মিটারের বেশি সেটাকে বলা হয় পর্বত। আর 600 থেকে 1000 পর্যন্ত যেটা, এই ধরনের পর্বতকে বলা হয়, এটা হলো পাহাড়। তাহলে এখন পাহাড়ের উচ্চতা কম, পর্বতের উচ্চতা বেশি। এই পর্বতগুলি সাধারণত দেখা গেছে যে 1000 মিটার উপরেও হয়ে থাকে, আর অনেক সময় বিচ্ছিন্ন অবস্থায় থাকে, একত্র অবস্থায় থাকে। তো সেই জন্য আমরা দেখবো যে পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার হতে পারে। তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে এটা কয়েক হাজার মিটার হতে পারে। এছাড়াও পৃথিবী পর্বতের ভূপ্রকৃতি বন্ধুরতা, অর্থাৎ ভূপৃষ্ঠের বন্ধুরতা বলতে আমরা ভূপৃষ্ঠের কোথাও উঁচু কোথাও নিচু এরকম বন্ধুরতা রয়েছে, এবং এটা চূড়া বিশিষ্ট আছে। কোন কোন পর্বত বিচ্ছিন্ন ভাবে অবস্থান করছে, কোন কোন পর্বত দেখা যাচ্ছে বিচ্ছিন্ন এক জায়গায় আছে, আবার দূরবর্তী অঞ্চলগুলি আবার আছে। এরকম বিচ্ছিন্ন পর্বতগুলির মধ্যে যেমন এখানে রয়েছে, আমরা অবশ্যই সেটা পরিচিত, যেমন হিমালয় পর্বত আমাদের মধ্যে যেটা রয়েছে বিচ্ছিন্ন পর্বত, যেমন পূর্ব আফ্রিকার কিলিমাঞ্জারো। আর আবার কিছু পর্বত অনেকগুলো পৃথক, সুতরাং এই পৃথকগুলিকে একত্র করে বা এক জায়গায় জুড়ে অবস্থান করে, যেমন হিমালয় পর্বতমালাগুলি, অনেকগুলি পর্বত পাশাপাশি রয়েছে, এই জন্য পর্বতমালা এইভাবে দেখা যাচ্ছে। তাহলে আমরা এখন পর্বতগুলি কোনগুলি পর্বত কোনগুলি পাহাড়, আর এছাড়া পাহাড়ের সাথে ছোট অংশ যেটা সেটাকে বলা হয় টিলা।
কাজেই এটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যাই হোক, পর্বত, পাহাড় এবং টিলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ আমরা ভূমিরূপ সম্পর্কে আলোচনা করলাম। যাই হোক, আরো সমভূমি এবং মালভূমি রয়েছে, সেটা আমরা পরে তোমাদের পরবর্তী চ্যাপ্টারে, আমরা পরবর্তী যখন ক্লাস করব তখন সেটা আলোচনা করে আমরা চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে তোমাদের এই পাঠ শেষ করলাম।